আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংলিশ বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ববর্তী ৬টি একাডেমিক ভিডিওতে আমরা আমাদের এই বইটির বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই বইটির 1.2.2 হইতে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করি আজকের অংশ। আজকের অংশে কি বলা হচ্ছে? আজকের অংশে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড পড়ুন, দ্য ফলোয়িং টেক্সট নিম্নলিখিত বাক্যাংশটি কিংবা নিম্নলিখিত অনুচ্ছেদটি। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে ইন পেয়ার্স, গ্রুপস দলগতভাবে কিংবা জোড়ায় জোড়ায়, ডিসকাস আলোচনা করুন, অ্যান্ড এবং রাইট লিখুন, সামওয়ান কোনো ব্যক্তি, সামথিং কোনো বিষয়, সাম কোয়ালিটিস কিছু গুণ, সিমিলার একই, টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো। তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ুন, ইন পেয়ার্স গ্রুপ দলে বা জোড়ায়, ডিসকাস অ্যান্ড রাইট সামওয়ান সামথিং সাম কোয়ালিটিস সিমিলার টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন নিচে দাগ দেওয়া শব্দগুলোর সাথে কি সিমিলার তুলনীয় কি করতে হবে? কোনো ব্যক্তির, বস্তুর কিংবা গুণ কি খুঁজে বের করুন। তারপরে কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে দেন, তারপর শেয়ার ইওর রেসপন্স উইথ দ্য ক্লাস। তারপর শেয়ার করুন, কি করতে বলা হচ্ছে? রেসপন্স আপনার উত্তরগুলো, ইওর রেসপন্স আপনার উত্তরগুলো উইথ দ্য ক্লাস শ্রেণীকক্ষে বাকিদের সাথে। তারপর বলা হচ্ছে কি অলসো তাছাড়াও কিংবা এছাড়াও, অলসো এছাড়াও, এক্সপ্লেইন ব্যাখ্যা করুন, হোয়াই কেন, হাবিব কম্পেয়ার্ড শব্দ অর্থ কি? তুলনা করেছিল। হাবিব তুলনা করেছিলেন দ্য পার্সন থিংস ইন বোল্ড। কেন হাবিব বোল্ড করা ব্যক্তি বা বস্তুর গুণের সঙ্গে তুলনা করছেন তা কি ব্যাখ্যা করো। তাহলে আমরা 1.2.2 পড়ে যেটি বুঝলাম সেটি হচ্ছে কি, সেটি এখানে বলা হচ্ছে কি নিচে টেক্সটটি পড়ো, তারপর এই টেক্সটটিতে দুইজন করে বা দলগতভাবে যে শব্দগুলো নিচে দাগ দেওয়া আছে সেই শব্দগুলোর পরিবর্তে সেই শব্দগুলোর মতো সামর্থক শব্দ, সিমিলার শব্দ বের করো এবং এই শব্দগুলোর অ্যান্সার শ্রেণীকক্ষে কি করো? উপস্থাপন করো, শেয়ার করো এবং হাবিব কেন এই শব্দগুলো ব্যবহার করেছে তার একটি ব্যাখ্যা দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি টেক্সট অনুচ্ছেদ দেওয়া আছে এবং এই অনুচ্ছেদে 60টি শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে। সামর্থক শব্দ, আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে তার মতো, তাকে ব্যাখ্যা করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেরকম শব্দ 60টি শব্দ আমাদেরকে বের করতে হবে এবং এগুলো লিখতে হবে এবং এই শব্দগুলো করার মাধ্যমে আমরা কি এক্সপ্লেইন করতেছি সেটিও আমাদেরকে, কি ডিসক্রাইব করতেছি সেটিও আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই শুরু করি। প্রথমেই কি বলা হচ্ছে? প্রথমেই বলা হচ্ছে আই এম হাবিব, আ প্রাউড বাংলাদেশি। আমি হাবিব, একজন গর্বিত বাংলাদেশি। আমি হাবিব, আ প্রাউড বাংলাদেশি। প্রাউড শব্দের অর্থ কি? গর্বিত। আ প্রাউড বাংলাদেশি, একজন গর্বিত বাংলাদেশি। তাহলে এখানে বলতেছে হাবিব নামে একজন ব্যক্তি, একজন স্টুডেন্ট, সে কি বলতেছে? সে বলতেছে আমি হাবিব, আ প্রাউড বাংলাদেশি, একজন গর্বিত বাংলাদেশি। তারপরে বলতেছে কি টু মি মাই মাদারল্যান্ড
এর নিচে আন্ডারলাইন করা। এই মাদার লাইনকে কি করবে? মাদার লাইনটে সমর্থক শব্দ সে ব্যবহার করবে, রাইট? টু মি my motherland as my motherland is as dear as নাম্বার 1 কি বলা হচ্ছে? my parents। এখানে my parents কি করা আছে? my parents একটি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে my motherland কে my parents টাইপের শব্দ দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে সে কি বলল? টু মি আমার কাছে my motherland আমার মাতৃভূমি ইজ হয় অ্যাজ ডিয়ার এতটা প্রিয় অ্যাজ যেমন মাই প্যারেন্টস আমার বাবা মার মতো। তাহলে এখানে এই মাই প্যারেন্টস কিন্তু সঠিক অ্যান্সার না। মাই প্যারেন্টস আমাদেরকে হিংস দিচ্ছে, আমাদেরকে মানে হিংস দিয়ে বলতেছে এই ধরনের শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে মাই প্যারেন্টস পিতামাতার মতো প্রিয় কি? আমরা আমাদের মাতৃভূমিকে সবসময় মায়ের মতো ভালোবাসি। সো আমরা এখানে বলবো টু মি আমার কাছে মাই মাদারল্যান্ড আমার মাতৃভূমি ইজ অ্যাজ ডিয়ার প্রিয় অ্যাজ মাই মাদার। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম আই এম হাবিব আ প্রাউড বাংলাদেশি। আমি হাবিব, আমি একজন গর্বিত বাংলাদেশি। টু মি আমার কাছে মাই মাদারল্যান্ড আমার মাতৃভূমি ইজ অ্যাজ ডিয়ার এতটা প্রিয় অ্যাজ যেমন মাই মাদার আমার মায়ের মতো। তাহলে হাবিব কি বলল? হাবিব বলল আমি হাবিব একজন গর্বিত বাংলাদেশি, আমার কাছে আমার মাতৃভূমি আমার মায়ের মতোই প্রিয়। তাহলে এখানে প্রথম বাক্যের মাধ্যমে আমরা সিস্টেমটা বুঝে ফেললাম কি, যেখানে আন্ডারলাইন করা যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর সমর্থক সিমিলার এক ধরনের শব্দ আমরা বের করে যে এখানে ফাঁকা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা পূরণ করব, রাইট? তাহলে আমরা প্রথমটা দেখে বুঝলাম কি, প্রথমটাকে আমরা মাদারল্যান্ডকে কি বললাম? মাই মাদারের মতো তুলনা করলাম। আমার মাতৃভূমি কার মতো প্রিয়? আমার মায়ের মতো। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে উই অ্যাচিভড আমরা অর্জন করেছি আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা। উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা বাই সাক্রিফাইজিং শব্দ অর্থ কি? আত্মত্যাগের মাধ্যমে। বাই সাক্রিফাইজিং আত্মত্যাগের মাধ্যমে দ্য লিভস শব্দ অর্থ কি? লিভস অফ প্রাণের বিনিময়ে দ্য লিভস অফ 30 লাখ পিপল হু ওয়ার অ্যাজ ব্রেভ অ্যাজ ড্যাশ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পূর্ববর্তী বাক্যে আমরা কি দেখেছিলাম? মাই মাদারল্যান্ডের সামর্থকভাবে সিমিলার আমরা শব্দ একটি কি ইউজ করছিলাম? মাদার। অ্যাজ ডিয়ার মানে আমার হচ্ছে মাতৃভূমিটা এতটা প্রিয় আমার মায়ের মতো। আর এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে উই অ্যাচিভড আমরা অর্জন করেছি আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা বাই সাক্রিফাইজিং আত্মত্যাগের মাধ্যমে কতজন? দ্য লিভস অফ 30 লাখ পিপল 30 লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই সব 30 লক্ষ মানুষ কেমন ছিল? হু ওয়ার যারা ছিল, অ্যাজ ব্রেভ যারা এতটা সাহসী ছিল, অ্যাজ কার মতো? তাহলে এখানে বলা হচ্ছে এখানে এই 30 লক্ষ সাহসী ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাহসী কোনো কিছুর ক্ষেত্রে আমরা কোন উদাহরণটা সবচেয়ে বেশি দেই? ইয়েস, আমরা দেই সিংহের মতো সাহসী। তাহলে আমরা এখানে কি বলবো? আমরা বলবো উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই সাক্রিফাইজিং the lives of 30 lakhs people who were as brave as lion আমরা সিংহের মতো সাহসী 30 লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাহলে এখানে আমরা বললাম দ্বিতীয় বাক্যে কি? অ্যাজ লায়ন সিংহের মতো সাহসী। কারা? 30 লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয়েছি। তাহলে আমরা দ্বিতীয় বাক্যে বললাম উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই sacrificing the lives of 30 lakhs people who were as brave as lions। তাহলে এখানে আমরা বললাম 30 লক্ষ শহীদ
যারা সিংহের মতো সাহসী ছিলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয়েছি বা স্বাধীনতা অর্জন করেছি। এরপরে ৩ নম্বর বাক্যে কি ছিল? এরপর ৩ নম্বর বাক্যে ছিল দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ is as red as dash. The color of the circle of our flag is as red as dash. The color রং of the circle বৃত্তের, তাহলে বৃত্তের রং, কোন বৃত্তের রং? of our flag, আমাদের পতাকার বৃত্তের রং কি? is as red, লাল, as কার মতো? ড্যাশ। আমরা কি জানি? আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা অর্জন করতে গিয়ে ৩০ লক্ষ যারা সিংহের মতো সাহসী ছিল, সেসব ব্যক্তিদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সেক্ষেত্রে আমরা কি বলবো? আমাদের ফ্ল্যাগে বৃত্তাকার যে অংশটি, সেটি কি? সেটি লাল। সেটি কিসের প্রতীক? সেটি আমাদের ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতীক, তাদের রক্তের রঙের প্রতীক। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা ৩ নম্বর বাক্যে বলবো দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ ইজ অ্যাজ রেড অ্যাজ দেয়ার ব্লাড অফ দ্যাম। দেয়ার ব্লাড অফ দ্যাম কাদের? 30 lakhs অফ পিপল, যাদের স্যাক্রিফাইসে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি তাদের। তাহলে এখানে আমরা বললাম কি? দ্য কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ ইজ অ্যাজ রেড অ্যাজ দেয়ার ব্লাড অফ দ্যাম, আমাদের পতাকার বৃত্তের রং তাদের রক্তের রঙের মতো লাল। কাদের? আমাদের শহীদদের। এবং তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে দ্য গ্রিন কালার of the flag is an emblem of the greenery of nature in Bangladesh. এখানে কোনো কিছু আন্ডারলাইন করা নেই, সো এখানে কোনো কিছু করতে হবে না। এখানে কি বলা হলো? বলা হলো দ্য গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ, গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ বৃত্তের সবুজ অংশ, সবুজ রং, ইজ অ্যান অ্যাম্বেল, অ্যাম্বেল শব্দ অর্থ কি? প্রতীক। ইজ অ্যান অ্যাম্বেল অফ দ্য গ্রিনারি, সবুজের প্রতীক, অফ দ্য নেচার মানে আমাদের প্রাকৃতিক যে সবুজের প্রতীক, সেটির বলা হচ্ছে ইন বাংলাদেশ। তাহলে বলা হলো কি? দ্য গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ ইজ অ্যান অ্যাম্বেল অফ দ্য গ্রিনারি অফ নেচার ইন বাংলাদেশ, পতাকার সবুজ রং বাংলাদেশের প্রাকৃতিক সবুজের প্রতীক। অ্যাম্বেল শব্দ অর্থ কি? প্রতীক। তাহলে আমরা বললাম দ্য গ্রিন কালার অফ দ্য ফ্ল্যাগ, আমাদের সবুজ পতাকার সবুজ রংটি কি করে? ইজ অ্যান অ্যাম্বেল, এটি একটি প্রতীক, অফ দ্য গ্রিনারি অফ নেচার ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সবুজের কি? সবুজ রংটা কি? আমাদের পতাকা সবুজ রং বাংলাদেশের প্রাকৃতিক সবুজের প্রতীক। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে মাই grandparents also fought for this land. My grandparents, grandparents কি? দাদা দাদি, নানা নানি সম্পর্কে বলা হয়। grandparents, প্যারেন্ট শব্দ অর্থ কি? বাবা মা। গ্র্যান্ডপ্যারেন্ট শব্দ অর্থ কি? দাদা দাদি এবং নানা নানিকে একত্রে কি বলা হয়? শুধু দাদা দাদি কিংবা শুধু নানা নানিকে কি বলি আমরা? গ্র্যান্ড প্যারেন্টস বলি। সেক্ষেত্রে আমরা বলতেছি কি? মাই, সেক্ষেত্রে হাবিব কি বলতেছে? হাবিব বলতেছে মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফট, ফট শব্দ অর্থ কি? যুদ্ধ করেছিল। মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফট ফর দ্য ল্যান্ড, আমার দাদা দাদিও কি করেছে? অলসো ফর, যুদ্ধ করেছে, ফর দিস ল্যান্ড, এই ভূমির জন্য আমার দাদা দাদিও যুদ্ধ করেছেন। তাহলে এখানে হাবিব কি বলতেছে? হাবিব বলতেছে মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফট ফর দ্য ল্যান্ড, আমার দাদা দাদিও এই ভূমির জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। তারপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে কি? এরপরে আমরা একটি কি পাবো? ৪ নাম্বার স্পেস পাবো, যেখানে আমাদেরকে বলা হচ্ছে একটি কিছু বলার জন্য। কার প্রসঙ্গে? সেটি পড়ে নেই। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ as wise as dash who confronted who confronted the enemies
bravely and blow away a connecting breeze to our village. এখানে কি বলা হলো, মাই গ্র্যান্ডফাদার আমার দাদা ওয়াজ ছিলেন অ্যাজ ওয়াইস আমার দাদা একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, অ্যাজ যেমন ড্যাশ, এখানে আমরা একটি জ্ঞানীর সঙ্গে যে সিমিলার শব্দ আছে সেটি ব্যবহার করব। তারপর কি বলা হচ্ছে, হু যিনি কি করেছিলেন, কনফ্রন্টেড কনফ্রন্টেড হু কনফ্রন্টেড দ্য এনিমিজ, যিনি সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবেলা করেছিলেন, কি সাথে ব্রেভলি, যিনি সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবেলা করেছিলেন, অ্যান্ড এবং ব্লো এ শব্দ অর্থ কি, উড়িয়ে দিয়েছিলেন, আ কানেক্টিং ব্রিজ একটি সংযোগকারী সেতু, টু আওয়ার ভিলেজ আমাদের গ্রামের একটি সংযোগকারী সেতু কি করেছিলেন, তিনি ধ্বংস করে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন। কখন? 1971-এ, আমাদের মুক্তিযুদ্ধের সময় সেই কথা বলা হচ্ছে মাই গ্র্যান্ডফাদার আমার দাদা ওয়াজ অ্যাজ ওয়াইস আমার দাদা একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কার দাদা? হাবিবের দাদা সম্পর্কে বলা হচ্ছে। অ্যাজ, তারপরে এখানে একটি আমরা শব্দ ব্যবহার করব যার সঙ্গে জ্ঞানী কোনো কিছুকে সিম্বলিক যার সঙ্গে যুক্ত হয়, সেটি কি, সেটি আমরা জানি কি, অ্যান আউল। আউল শব্দ অর্থ কি? আউল শব্দ অর্থ হচ্ছে পেঁচা। পেঁচাকে আমরা কিসের সিম্বল হিসেবে জানি? পেঁচাকে আমরা জ্ঞানী সিম্বল হিসেবে জানি, এবং ইংলিশে এই সিম্বলটা ইউজ হয় অ্যাজ ওয়াইস অ্যাজ অ্যান আউল, তিনি পেঁচার মতো জ্ঞানী ছিলেন, মানে সিম্বলিক শব্দ হচ্ছে আউল। হ্যাঁ, সো এখানে বলা হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যান ওয়াইস অ্যাজ অ্যান আউল, আমার দাদা অনেক বেশি জ্ঞানী ছিলেন, কেমন? পেঁচার মতো অনেক বেশি জ্ঞানী ছিলেন। পেঁচা জ্ঞানী কেন বলা হয়? পেঁচাকে জ্ঞানী এই জন্য বলা হয়, এটি মনে করা হয় যে পেঁচা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে। জ্ঞানী ব্যক্তি তারাই যারা তাদের অবজারভেশন দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে, পূর্ব অনুমান করতে পারে, ধারণা করতে পারে, এবং তার পারিপার্শ্বিকতা সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারে, তাদেরকে আমরা কি বলি? ওয়াইস ম্যান বলি, জ্ঞানী ব্যক্তি বলি। এখানে এই কথাই বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আমার দাদু অনেক বেশি জ্ঞানী ছিলেন, কার মতো? পেশার মতো, যিনি অনেক কিছু বুঝতে পেরেছিলেন, অনেক কিছু ধারণা করতে পেরেছিলেন, এবং এই জন্য তিনি কি করেছেন? এই জন্য তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং তিনি কি করেছিলেন? আমাদের এনিমিজ যারা ছিল, যারা আমাদের শত্রু ছিল, তাদের সঙ্গে কি করেছিলেন? ব্রেভলি, সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করেছিলেন, এবং তিনি কি করেছিলেন? তিনি ব্লো এ কানেক্টিং ব্রিজ টু আওয়ার ভিলেজ, তিনি আমাদের গ্রামের একটি সংযোগকারী সেতু উড়িয়ে দিয়েছিলেন, তাই বলা হচ্ছে। এখানে বলা হলো কি, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যান ওয়াইস অ্যাজ অ্যান আউল হু কনফ্রন্টেড দ্য এনিমিজ ব্রেভলি অ্যান্ড ব্লো এ কানেক্টিং ব্রিজ টু আওয়ার ভিলেজ, আমার দাদা অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করেছিলেন, এবং আমাদের গ্রামের সাথে সংযোগকারী সেতুটি উড়িয়ে দিয়েছিলেন। তাহলে এখানে দাদার ওয়াইস জ্ঞানের সঙ্গে আমরা কিসের তুলনা করলাম? অ্যান আউল, একজন পেশা। পেশাকে প্রধানত স্যাম্বলিক হিসেবে, জ্ঞানের স্যাম্বলিক হিসেবে ব্যবহার করা হয়। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে মাই গ্র্যান্ড মাদার আমার দাদি অলসো হেল্প, তাছাড়াও সাহায্য করেছিলেন কি? মাই গ্র্যান্ড মাদার আমার দাদি অলসো হেল্প সাহায্য করেছিলেন দ্য মুক্তি ফোর্স, মুক্তি ফৌজকে। মুক্তি ফৌজ কারা ছিল? যারা 1917 ওয়ারে আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা মুক্তি ফৌজ বলি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়েছিল, তাদেরকে আমরা মুক্তি ফৌজ বলি। তাই বলা হচ্ছে মাই গ্র্যান্ডমাদার অলসো হেল্প দ্য মুক্তি ফৌজ অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের কি করেছিলেন? আমার দাদি সাহায্য করেছিলেন, কিভাবে? উইথ ফুড, খাবার দিয়ে, শেল্টার, আশ্রয় দিয়ে, অ্যান্ড ফার্স্ট এইড, ফার্স্ট এইড অর্থ কি? প্রাথমিক চিকিৎসা সহায়তা, ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়ে, অ্যাজ সাইলেন্ট অ্যাজ দিয়ে এখানে ড্যাশ করা আছে। তাহলে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে আমার দাদি আমাদের স্থানীয় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে খাদ্য, আশ্রয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে নীরবে সাহায্য করেছিলেন, কিভাবে? অ্যাজ
সাইলেন্ট অ্যাজ, তারপর আমাদের কি বলা হচ্ছে, সাইলেন্টের সঙ্গে আমরা কোন শব্দটি ব্যবহার করব? আমরা জানি সাইলেন্ট শব্দ অর্থ কি, নীরব। এবং পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি নীরব, সেটিকে আমরা এখানে প্রেজেন্ট করব। আমরা কি জানি, আ গ্রেভ, একটি কবরস্থান কি, একটি কবরস্থান সব থেকে বেশি নীরব। আমরা এখানে লিখব অ্যাজ সাইলেন্ট অ্যাজ আ গ্রেভ, এটি কবরস্থানের নীরবতার মতো নীরবভাবে তিনি কি করেছেন, আমাদের স্থানীয় মুক্তি ফৌজকে সাহায্য করেছেন। কিভাবে? খাবার, আশ্রয় এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা বললাম মাই গ্র্যান্ড মাদার অলসো হেল্প দ্য মুক্তি ফোর্স। আমার দাদিমাও কি করেছিলেন, আমার দাদিমাও আমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের, মুক্তি ফৌজকে সাহায্য করেছিলেন উইথ কি দিয়ে, উইথ ফুড, খাবার দিয়ে, শেল্টার, শেল্টার শব্দ অর্থ কি, আশ্রয় দিয়ে, অ্যান্ড ফার্স্ট এইড, ফার্স্ট এইড শব্দ অর্থ আমরা কি জানলাম, প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়ে, অ্যাজ সাইলেন্ট অ্যাজ, নীরবে কেমন, অ্যাজ আ গ্রেভ, একটা কবরস্থান যেরকম নীরব ভাবে থাকে, এইরকম নীরবতার মাধ্যমে তিনি এই বিষয়গুলো সাহায্য করেছেন। তাহলে এই বাক্যে আমরা বললাম আমাদের দাদি আমাদের স্থানীয় যেসব মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়ে সাহায্য করেছেন, এবং এটি খুবই নীরবে সাহায্য করেছেন, কেউ জানতো না। সাইলেন্টলি অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, আ গ্রেভ, কবরস্থানে নীরবতার মধ্যে যেরকম নীরব থাকে এইরকম ভাবে তিনি সাহায্য করেছেন, বিষয়টা কেউ জানতো না। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে ইন ওয়ান face to face attack, they killed my 8 years old aunt, whose dead body were found at the front of our house. এখানে একটি ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনাটি কি, সেই ঘটনা হচ্ছে ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক, একটি মুখোমুখি সংঘর্ষে, ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক, একটি মুখোমুখি সংঘর্ষে, দে কিল্ড, কারা, এনিমিস, তারা হত্যা করেছিল, দে কিল্ড মাই 8 years old aunt, তারা আমার 8 বছর বয়সী ফুপুকে হত্যা করেছিল, হুজ ডেড বডি ওয়ার, হুজ ডেড বডি ওয়াজ ফাউন্ড, যার মৃতদেহ পাওয়া গিয়েছিল, অ্যাট দ্য ফ্রন্ট অফ আওয়ার হাউস, যার মৃতদেহ আমাদের বাড়ির সামনে পাওয়া গিয়েছিল। তাহলে এখানে আরেকটি ঘটনা কিন্তু, এখানে আরেকটি ঘটনার কথা বলা হচ্ছে কি, ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক, একটি মুখোমুখি সংঘর্ষে, দে কিল্ড মাই 8 years old আন্ট, আন্ট শব্দ অর্থ কি, আন্টি, যেটি আন্ট, আন্ট শব্দ অর্থ কি, আমার ফুপি, দে কিল্ড, তার হত্যা করেছিল, মাই 8 years old আন্ট, আমার 8 বছর বয়সী ফুপিকে, হুজ ডেড বডি, যার মৃতদেহটি, ওয়াজ ফাউন্ড, পাওয়া গিয়েছিল, অ্যাট দ্য ফ্রন্ট অফ আওয়ার হাউস। তাহলে একটি মুখোমুখি হামলায় আমার 8 বছর বয়সী ফুপুকে হত্যা করেছিল, একটি মুখোমুখি হামলায় তারা আমার 8 বছর বয়সী ফুপিকে হত্যা করেছিল, যার মৃতদেহ আমাদের বাড়ির সামনে পাওয়া গিয়েছিল। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে মাই ফাদার টোল্ড মি হার ফেস ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ ড্যাশ, মাই ফাদার, আমার পিতা, টোল্ড মি, আমাকে বলেছিলেন, হার ফেস, তার ফেস, কার, তার আন্টের কথা বলা হচ্ছিল, যাকে মেরে ফেলা হয়েছিল একটি ওয়ান ফেস টু ফেস অ্যাটাকে। মাই ফাদার টোল্ড মি হার ফেস ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ ড্যাশ, মানে আমার পিতা আমাকে বলেছিলেন যে তার মুখটি কি ছিল, অনেক বেশি সতেজ ছিল। কখন? অ্যাজ দিয়ে আমরা কি বলবো এখানে, অ্যাজ আ ডেইজি হোয়াইল বেরিড, বেরিড শব্দ থেকে কবর দেওয়া, সমাহিত করা। ডেইজি কি, এক ধরনের ফুল যারা সজীব বদার প্রতীক হিসেবে বলা হয়। তাহলে বলা হলো মাই ফাদার টোল্ড মি হার ফেস ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ডেইজি হোয়াইল বেরিড, আমার বাবা আমাকে বলেছিলেন যে তার মুখটি কবর দেওয়ার সময়ও কি ছিল, একটি ডেইজি ফুলের মতো কি ছিল, সজীব ছিল, সতেজ ছিল, তাজা ছিল। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে when my father spoke about the history of our freedom fight, it seems his eyes could visualize those incidents as clearly as dash, and then tears rolled down from his eyes. এখানে কি বললো, এখানে বলা হলো when যখন my father, আমার বাবা, spoke, বলেন, about the history of our freedom fight, আমাদের মুক্তিযুদ্ধ ঘটনাগুলো সম্পর্কে, it seems, এটি মনে হয়, his eyes could visualize this, তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটতেছে,
ভিজুয়ালাইজ দিস ইনসিডেন্টস, এই ঘটনাগুলো ঘটতেছিল অ্যাজ ক্লিয়ারলি, এটা এতটা পরিষ্কারভাবে অ্যাজ ড্যাশ, এখানে আমরা একটি ক্লিয়ার শব্দের সামর্থ্যক একটি শব্দ দিব। অ্যান্ড দেন টিয়ার্স, চোখের পানি রোল ডাউন পড়তেছিল ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে কি অশ্রু ঝরল। তাহলে এখানে বলবো হয় মাই ফাদার স্পোক অ্যাবাউট দ্য হিস্টোরি অফ আওয়ার ফ্রিডম ফাইট, যখন আমার বাবা আমাদের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসের কথা বলতেন, ইট সিমস হিজ আইস কুড ভিজুয়ালাইজ দিস ইনসিডেন্ট অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ কি ক্রিস্টাল। ক্রিস্টাল কি ক্রিস্টাল সবসময় পরিষ্কারকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার বলি, সেটা বলেছে অ্যাজ ক্রিস্টাল, এটি খুবই পরিষ্কারভাবে তার চোখের সামনে ভেসে ওঠে। অ্যান্ড এবং দেন টিয়ার্স রোল ডাউন ফ্রম হিজ আইস, এবং তার চোখ দিয়ে অশ্রুগুলো ঝরিয়ে পড়ে। তাহলে বলা হলো আমার বাবা যখন এই মহান মুক্তিযুদ্ধের সম্পর্কে কথা বলতেন, তখন তাকে দেখে মনে হতো সবগুলো ঘটনায় তার চোখের সামনে ভেসে উঠতেছে এবং তার চোখ দিয়ে পানি ঝরত, পানি ঝরে পড়ল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের টেক্সটটি। এরপর আমাদেরকে কি বলা হচ্ছে, এরপরে আমাদেরকে বলা হচ্ছে ইউজ দ্য ফলোইং গ্রিড টু রেকর্ড ইউর রেসপন্স। ওয়ান ইজ ডান ফর ইউ। ইউজ দ্য ফলোইং গ্রিড, নিম্ন গ্রিড শব্দ অর্থ কি ছক। ইউজ দ্য ফলোইং গ্রিড, নিচের ছকটি ব্যবহার করো টু রেকর্ড ইউর রেসপন্স, তোমার উত্তরগুলো লেখার জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি উদাহরণস্বরূপ তোমাকে করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটি গ্রিড দেখতে পাচ্ছি, একটি ছক দেখতে পাচ্ছি। ছকের মধ্যে 3টি কলাম দেওয়া আছে এবং কলামের মধ্যে বেশ কিছু দেওয়া আছে। কলাম কোনটাকে বলা হচ্ছে, লম্বালম্বি যেটি সেটি কলাম, আর পাশাপাশি যেটি সেগুলোকে আমরা র বলি। এখানে কলামে কি বলা হচ্ছে, কলাম আমরা 3টি দেখতে পাচ্ছি। প্রথম কলামে বলা হচ্ছে পারসন, থিং, কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং। পারসন, থিংস, কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং। তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে পারসন, থিং, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ। তারপর কি বলা হচ্ছে রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন, থিং, কোয়ালিটি। তাহলে এখানে 3 ভাগে 3টা টেক্সট দেওয়া আছে। প্রথমে কি বলা হলো, পারসন ব্যক্তি, থিং বিষয়, কোয়ালিটি গুণগুলো, ইউ আর ডিসক্রাইবিং যেগুলো আপনি ব্যাখ্যা করবেন, যে গুণ বস্তু কিংবা ব্যক্তিকে আপনি ব্যাখ্যা করবেন। তারপরে দ্বিতীয়টাতে কি বলা হলো, পারসন, থিং, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ, যার সঙ্গে আপনি তুলনা করবেন। কোনটা প্রথম বস্তুটি, ব্যক্তিটি কিংবা গুণটির সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে যেটি আপনি তুলনা করবেন সেটি। এবং তারটাতে লাস্টে কি বলা হচ্ছে রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন, থিং, কোয়ালিটি, যার জন্য আপনি এটি কম্পেয়ারিং তুলনা করতেছেন সেই বিষয়টি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা প্রথম একটি দেখতে পাই। প্রথমটা কি, আমরা উদাহরণটি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে কি বলা হচ্ছে, পারসন, থিং, কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং এর ক্ষেত্রে কি, মাদারল্যান্ড। মাদারল্যান্ড কি করেছিল আমাদেরকে, মাদারল্যান্ড ডিসক্রাইব করতে বলা করছিলাম আমরা কি দিয়ে, মাদার দিয়ে। মাই প্যারেন্টস এর জায়গায় আমরা মাদার বলেছিলাম। তাহলে মাদারল্যান্ড কি সিম্বলিক হিসেবে আমরা বলছিলাম, মাদারল্যান্ড কি অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস ছিল, সেখানে আমরা কি বলছিলাম অ্যাজ ডিয়ার অ্যাজ মাই মাদার। তাহলে মাতৃভূমিকে আমরা মায়ের মতো ভালোবাসি, এটি আমরা বলেছিলাম, কম্পেয়ার করেছিলাম। এবং কেন কম্পেয়ার করেছিলাম এরপরে আমরা বলতেছি। দিস কম্পারিজন এক্সপ্রেস দ্য ডেপথ অফ হিজ লাভ অফ টুয়ার্ড হিজ মাদারল্যান্ড। এই কম্পারিজন এক্সপ্রেস ব্যাখ্যা করেছিল দ্য ডেপথ গভীর কি অফ হিজ লাভ তার ভালোবাসা টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড। এই কম্পারিজন মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা কি প্রকাশ করেছিল। সেক্ষেত্রে আমরা বাকিগুলো এখন করে নেই। বাকিগুলোতে প্রথমটাতে কি বলবো, প্রথমটাতে আমরা দেখেছিলাম কি কি, প্রথমে আমরা কি কি পেয়েছিলাম। প্রথমে আমরা পারসন, থিংস, কোয়ালিটির ক্ষেত্রে আমরা লিখে ফেলি কি, প্রথমে কি পারসন, থিং, কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং, যেগুলো আমরা ব্যাখ্যা করবো সেগুলো লিখে নেই। 2 নম্বরে লিখবো 30 লাখ পিপল, 30 লক্ষ মানুষ। 3 নম্বরে লিখবো আওয়ার ফ্ল্যাগ। 4 নম্বরে লিখবো মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা। 5 নম্বরে লিখবো মাই গ্র্যান্ডমাদার, আমার দাদি। 6 নম্বরে লিখবো হার ফেস, কার 8 ইয়ার্স ওল্ড আন্টের কথা আমরা বলতেছি, হার ফেস। এবং 7 নম্বরে কি লিখবো আমরা, ভিজুয়ালাইজেশন, কল্পনা করা। এবং তারপরে কি ছিল, তারপরে আমরা পারসন, থিংস, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ, যার সঙ্গে আমরা যাকে
ব্যাখ্যা করেছিলাম। আমরা 30 লাখ পিপলের সঙ্গে কি ব্যাখ্যা করেছিলাম এখানে লিখে দিই। 30 লাখ পিপল কি ছিল? অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। আমরা এখানে লায়ন দিব। তারপর কি আওয়ার ফ্ল্যাগ কি রেড অ্যাজ কার মতো ছিল? দেয়ার ব্লাড অফ দ্যাম, তাদের রক্তের মতো। 3 নম্বর। 4 নম্বর কি ছিল? সে জ্ঞানী কেমন ছিল? অ্যান ওয়াইল অ্যান আউল, একটি পেঁচার মতো ছিল। 5 নম্বরে কি ছিল? সাইলেন্ট অ্যাজ আ গ্রেভ, একটি কবরের মতো। 6 নম্বরে কি ছিল? তার ফেস কেমন ছিল? হার ফেস আ ডেইজি হোয়াইল বেরিড, একটি কি কবর দেওয়ার তার হচ্ছে কেমন ছিল? কবর দেওয়ার সময় একটি ডেইজি ফুল যেরকম সতেজ ছিল সেটি। এবং সর্বশেষ কি ছিল? ভিজুয়ালাইজেশন, কল্পনা কেমন ছিল? ক্রিস্টাল, পরিষ্কার। এবং এই তুলনাগুলো আমরা প্রথমটা তাহলে বলি কি 30 লাখ পিপল, আমরা কার সঙ্গে তুলনা করছি? লায়নের সঙ্গে। কেন তুলনা করলাম? আমরা বললাম দিস কম্পারিজন হাইলাইটস দ্য bravery and courage of the people who sacrificed for independence, linking them to the fearless and courageous nature of lion. This comparison, এই তুলনাটি হাইলাইটস, তুলে ধরেছে কি? দা ব্রেভলি অ্যান্ড কারেজ, তাদের সাহসিকতা এবং বীরত্ব, অব দ্য পিপল, সেসব ব্যক্তির, হু স্যাক্রিফাইস, যারা আত্মত্যাগ করেছিল, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, লিঙ্কিং দ্যাম ফিয়ারলেস অ্যান্ড কার্জিয়াস নেচার অফ লায়ন্স, লিঙ্কিং দ্যাম, তাদেরকে যুক্ত করেছে, টু দ্য ফেয়ারলেস, ভীতিহীন, অ্যান্ড courageous নেচার অফ লায়ন, যাদের কার মতো? সিংহের মতো সাহসী এবং ভীতিহীন কি নির্ভীক ব্যক্তিদের সঙ্গে তুলনা করেছে। তাহলে আমরা এখানে কি বললাম? The comparison highlights the bravery and courage of the people who sacrificed for independence, linking them to the fearless and courageous nature of lion. কারা? 30 লাখ পিপল। তারা কি করেছিল? তারা আত্মত্যাগ করেছিল কার মতো? সিংহের মতো। আমরা সিংহের সঙ্গে তুলনা কেন করলাম? সিংহের সঙ্গে আমরা তুলনা করলাম এই জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য আত্মত্যাগকারী যারা সব ব্যক্তি ছিল তাদের আত্মত্যাগ এবং বীরত্ব তুলে ধরার জন্য আমরা কি করেছি? সিংহের মতো নির্ভীক এবং সাহসী প্রকৃতির সঙ্গে তুলনা করেছি। এরপরে কি ছিল? এরপরে 3 নম্বর ছিল কি? 3 নম্বর ছিল কি? আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকা। রং আমরা কি বলেছিলাম? সার্কেল অফ ফ্ল্যাগ এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? রেড এর ক্ষেত্রে দেয়ার ব্লাড অফ দ্যাম, তাদের রক্তের মতো লাল। এটি কেন আমরা বলছি? এটি বলেছি দ্য কম্পারিজন এমফাসাইজ দ্য ভিভিড অ্যান্ড ইন্টেন্ট redness of the flag by linking it to the blood of those who sacrificed for independence. This comparison, এই তুলনা, emphasize the vivid and intense redness of the flag by linking it to the blood of those who sacrificed for independence. এই তুলনা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের রক্তের সাথে তুলনা করে পতাকাটাকে কি করেছে? ভিভিড, প্রাণবন্ত এবং কি করেছে? ভিভিড এবং রেডনেস মানে রক্তাক্ত একটা বিষয়কে তুলে ধরছে। তাহলে এর মাধ্যমে আমরা কি করলাম? এর মাধ্যমে আমরা তাদের আত্মত্যাগকে বোঝাতে এই বাক্যটি ব্যবহার করেছি। কোনটি? সে বাক্যটি হচ্ছে দেয়ার ব্লাড অফ দ্যাম। তারপরে কি ছিল 4 নম্বরে? 4 নম্বরে আমরা কি ইউজ করেছিলাম? 4 নম্বরে আমরা ইউজ করেছিলাম মাই গ্র্যান্ডফাদার। কি সে ছিল? অ্যান আউল, এক পেঁচার মতো কি ছিল? ওয়াইস, জ্ঞানী ছিল। সেক্ষেত্রে আমরা বলবো দ্য কম্পারিজন ট্রেস দ্য উইজডম অ্যান্ড ব্রেভলি অফ হাবিবস গ্র্যান্ডফাদার বাই লিঙ্কিং হিম টু অ্যান ওয়াইল, আ সিম্বল অফ উইজডম। আমি এর আগেও বলছিলাম দ্য কম্পারিজন ট্রেস দ্য উইজডম অ্যান্ড ব্রেভলি অফ হাবিব গ্র্যান্ডফাদার by linking him to an owl, a symbol of wisdom. আউলের ক্ষেত্রে আমরা কি বলি? সবসময় পেঁচা সবসময় কিসে? প্রজ্ঞার প্রতীক। এই তুলনা হাবিবের দাদা প্রজ্ঞা এবং সাহসিকতার উপরে জোর দেয় এবং তাকে একটি কি পেঁচার সাথে তুলনা করে যা প্রজ্ঞার প্রতীক। পেঁচা কিসের প্রতীক? প্রজ্ঞার প্রতীক। এবং 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল হার গ্র্যান্ডফাদার কিসের সঙ্গে ছিল? গ্রেভ, একটি কবরের সঙ্গে তুলনা করা হয়েছিল। কি? তার সাপোর্ট ফর লোকাল
মুক্তিফৌজের সঙ্গে। যারা মুক্তিফৌজ ছিল তাদের সঙ্গে তারা কেমন ছিল? অ্যাজ সাইলেন্ট অ্যাজ আ গ্রেভ, একটি কবরের মতো। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে 5 নম্বর আমরা কি বলবো? দ্য কম্পারিজন এমফাসাইজ দ্য সাইলেন্ট অ্যান্ড discreet assistance provided by Habib's grandmother by linking it to a grave, a place of quiet nature. তাহলে আমরা বললাম the comparison emphasized the silent and discreet assistance provided by Habib's grandmother by linking it to a grave, a place of quiet nature. এই তুলনাটি হাবিবের দাদির দ্বারা প্রদত্ত নীরব এবং বিচক্ষণ কি সহায়তা উপর জোর দেয়, যা একটি কবরের মতো কি ছিল? শান্ত এবং নীরব ছিল। এবং 6 নম্বরে কি বলা হচ্ছে? 6 নম্বরে বলা হচ্ছে হার ফেস, কার? 8-year-old আন্টের ফেজের কথা বলছে। হার ফেস কি ছিল? আর ডেইজি হোয়াইল বেরিড। এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা বলবো দিস কম্পারিজন এক্সপ্রেস দ্য ফ্রেশনেস অ্যান্ড purity of Habib's aunt face even after death by linking it to a daisy while buried. This comparison, এই তুলনাটি expressed, ব্যাখ্যা করেছে the freshness and purity of Habib's aunt, হাবিবের ফুপুর কি সতেজ এবং পবিত্রতা প্রকাশ করেছে even after death, মৃত্যুর পরেও by linking to a daisy while buried, যেটিকে দাফন করার সময় একটি ডেইজি ফুলের মতো কি তুলনা করা হয়েছে। সর্বশেষ 7 নম্বর কি ছিল? ভিজুয়ালাইজেশন। এবং আমরা ভিজুয়ালাইজেশনের কি বলেছিলাম? ক্রিস্টাল বলেছিলাম। এবং এর আমরা কি বলবো? এর ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলবো দ্য কম্পারিজন হাইলাইটস দ্য ক্লিয়ারিটি অ্যান্ড vividness of the image in Habib's father eyes by linking it to crystal. এই তুলনাটি স্ফটিকের মতো তুলনা করে হাবিবের বাবার চোখে চিত্রগুলি কি স্বচ্ছতা এবং প্রাণবন্ততা তুলে ধরে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 1.2.2 উত্তর। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আমাদের এই বিউটি ইন পোয়েট্রি এই ইউনিটটির 1.3.1 এ যে কবিতাটি দেওয়া আছে ট্রু রয়্যালিটি, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।